ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। 2 বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। 3 শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে হামাতা বলে। 4 মাটিতে বাতাস থাকে 25%। 5 আফ্রিকার মকরক্রান্তীয় অঞ্চলে কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। 2 আছে এক কথায় উত্তর দাও। আয় পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হলো পামির মালভূমি। 2 মধ্যগতিতে নদীর প্রধান কাজ হলো বহন। 3 শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে ক্যানিয়ন। 4 পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম উচ্চ আসোয়ান বাঁধ, মিশরে অবস্থিত। 5 মরুভূমিতে উটের দলকে বলে ক্যারাভান। 3 আসি টিকালেখ দিয়েছে, আইতে দিয়েছে ওয়াদি। ওয়াদি আছে তোমাদের বইয়ের 117 পাতায় সাহারা মরুভূমির ভূমিরূপে। লিখবে সাহারার বেশিরভাগ নদীগুলো অ্যাটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো, আর সাহারা অঞ্চলে শুকনো এরকম নদীখাতগুলোকে বলা হয় ওয়াদি। 2 আছে নদী অববাহিকা, তোমাদের বইয়ের 50 পাতায় রয়েছে। নদী তার উপনদী এবং শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলা হয়। আমাজন নদীর অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। 3 আছে লোয়ের সমভূমি, এটা আছে তোমাদের বইয়ের 41 পাতায়। লিখবে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে লোয়ের সমভূমি বলে। এইভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ের সঞ্চিত হয়ে হুয়াংহ সমভূমি সৃষ্টি হয়েছে। 4 আয়তে আছে মানব জীবনে পর্বতের 3টি প্রভাব লেখো, এটা তোমাদের বইয়ের 44 পাতায় আছে। লিখবে মানব জীবনে পর্বতের প্রভাব 1 হচ্ছে উঁচু পর্বতের বরফগলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়, তাই নদীগুলোতে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়া তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। 4 পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 পর্বতের ঢালগুলায় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। 6 পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। 7 কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 8 পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। 4 দিয়ে দিয়েছে নীলনদের গতিপথ লেখো। লিখবে শুধু আফ্রিকা নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। আফ্রিকার মোট জলপ্রবাহের 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। 2টো প্রধান ধারা এই নদী তৈরি করেছে, একটা হলো হোয়াইট নীল যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি, অন্য ধারাটা হলো ব্লু নীল যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর হচ্ছে এই 2 ধারার মিলনস্থল। এখানে মিলিত হয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীলনদ ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে এবং মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। 3 আছে পাললিক শিলা সম্পর্কে যা জানো লেখো। পাললিক শিলা সম্পর্কে তোমাদের বইয়ের 62 পাতাতেই রয়েছে। বহু বছর ধরে আগ্নেয়শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হয়। পরে এগুলি নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো পাললিক শিলার উদাহরণ। বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। আর ব্যবহার উপযোগিতা, বেলে পাথর, কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনা পাথর অনেক কাজে লাগে, যেমন সিমেন্ট, ইস্পাত কারখানা চুনা পাথর ব্যবহার করা হয়। 5 আয়তে আছে নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট 2টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করা, এটা তোমাদের বইয়ের 54 পাতায় রয়েছে।
লিখবে উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে নদীর উচ্চ প্রবাহ, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বা বন্ধুরতা বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, তাই উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে এবং এর ফলে নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু এবং গভীর নদীর উপত্যকা ইংরাজি ভি অক্ষরের মতো দেখতে হয়, একে গিরিখাত বলা হয়, যেমন পেরুর এল ক্যানন্দা কলকা। আর বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে, যেগুলো আই আকৃতির হয়, তাদেরকে বলা হয় ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে আই আর ভি আকৃতির একটা উপত্যকা, আর একটা হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত আর নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত হলো উদাহরণ, যেটা 260 মিটার উঁচু। 2 দিয়েছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে আর সমভূমি 3টি বৈশিষ্ট্য লেখো। পর্বত বেষ্টিত মালভূমি আছে তোমাদের বইয়ের 40 পাতায়। এখান থেকে আগে সংজ্ঞাটা লিখবে যে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে, এটা হচ্ছে সংজ্ঞা। এবারে লিখবে যে ভঙ্গির পর্বত সৃষ্টির সময় এই ধরনের মালভূমি গঠিত হয়েছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল। আর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয়, উদাহরণ হিমালয় আর কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে হচ্ছে তিব্বত মালভূমি, যা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। তাহলে সংজ্ঞাটা এইখান থেকে, যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উৎস হচ্ছে ভঙ্গির পর্বত সৃষ্টির সময় এই মালভূমি গঠিত হয়। আর উদাহরণ হচ্ছে হিমালয় আর কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর বৈশিষ্ট্য, এই মালভূমিগুলি সব থেকে উঁচু আর বিস্তৃত হয়। আর দিয়েছে সমভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। এইখানে লিখবে সমভূমির 3টি বৈশিষ্ট্য হচ্ছে এটা নিচু সমতল আর বিস্তীর্ণ ভূমিরূপ হয়। 2 হচ্ছে প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি আছে, এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীলনদ, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস হচ্ছে বিখ্যাত সমভূমি। আর সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের কম। সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। আর পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, এই কারণে এই উর্বর সমতল ভূভাগগুলিতে সব থেকে বেশি মানুষ বাস করে। তো এখানে 5টা রয়েছে, তো বলেছে 3টে বৈশিষ্ট্য, যে কোনো 3টে দিয়ে দেবে। 3 নম্বর বলেছে আফ্রিকার সাভানা তৃণভূমি আর ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো। এটা 109 আর 10 পাতায় রয়েছে। 109 পাতায় আছে সাভানা তৃণভূমি। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে 150 সেন্টিমিটারের মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে একাশি আর বাওবাব জাতীয় গাছ দেখা যায়। এটা হচ্ছে সাভানা তৃণভূমি। আর আছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হচ্ছে 110 পাতাতে রয়েছে। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই ও কাঁকড়োর, ডুমুর, কর গাছগুলো এখানে জন্মায়। আর গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও খুব চোখে পড়ে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।